আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমাদের ডিসকাশন টপিক হলো কস্ট ক্লাসিফিকেশন অ্যান্ড কস্ট বিহেভিয়ার। কম্বিনেশন অফ নেচার অ্যান্ড এলিমেন্ট। নেচার অনুসারে অলরেডি আমরা দেখছি কস্ট মূলত দুই ধরনের, একটা ডিরেক্ট, একটা হলো ইনডিরেক্ট। আর এলিমেন্ট অনুসারে কস্ট তিন ধরনের, একটা হলো ম্যাটেরিয়াল, লেবার অ্যান্ড ওভারহেড। তাহলে এই দুটোকে যদি আমরা কম্বাইন করি তাহলে কি দাঁড়ায়? তাহলে দাঁড়ায় এটা হইতে পারে এইদার ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ডিরেক্ট ওভারহেড, অথবা হতে পারে ইনডিরেক্ট ম্যাটেরিয়াল, ইনডিরেক্ট লেবার অ্যান্ড ইনডিরেক্ট ওভারহেড। Direct materials কি হতে পারে? These are the costs of the material directly used in the making the product or even providing a service. আমরা যখন ম্যাটেরিয়াল কস্ট দেখছি তখন কিন্তু দুইটা পার্সপেক্টিভ এক্সাম্পল দেখছি। একটা ছিল যে একটা প্রোডাক্ট বা ইউনিট বানানোর ক্ষেত্রে ডিরেক্টলি প্রোডাকশনে কি কি কস্ট আমাদের ইনকার্ড হয় ম্যাটেরিয়াল, সেটা দেখছি একটা এক্সাম্পল। যেমন আমরা বলছি যে টেবিল বানানোর জন্য উডের প্রয়োজন হয়, বুকস বানানোর ক্ষেত্রে পেপারসের প্রয়োজন হয়। আরেকটা পার্সপেক্টিভ আমরা এক্সাম্পল দেখছি যে ফিজিক্যাল অবজেক্ট গুলো যেগুলো রান করার ক্ষেত্রে বিজনেসে আমাদের আদার্স কিছু কস্ট ইনকার্ড হয়, যেগুলোকে আমরা বলছি যেমন একটা বিল্ডিং রান করার ক্ষেত্রে বা ফ্যাক্টরি অফিস রান করার ক্ষেত্রে আমাদের কিছু কস্ট ইনকার্ড হয়, মেশিনারি রান করার ক্ষেত্রে কিছু কস্ট ম্যাটেরিয়াল কস্ট ইনকার্ড হয়। তো যেই কস্টগুলা আমাদের ডিরেক্টলি প্রোডাকশনের ক্ষেত্রে আমাদের ইনকার্ড হচ্ছে সেগুলোকে আমরা বলতেছি ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট। আর যে ম্যাটেরিয়ালস গুলো ইউজ হচ্ছে আমাদের ওই ফিজিক্যাল অবজেক্টস বা অন্যান্য মেশিনারিজ বা বিল্ডিং গুলো রান করার ক্ষেত্রে সেই কস্টগুলোকে আমরা কি বলতেছি? সেগুলো বলতেছি আমরা ইনডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট, কারণ সেগুলোকে ডিরেক্টলি আমরা সেই প্রোডাক্টে ট্রেস করতে পারতেছি না। কারণ এখানে কিন্তু আমরা কম্বিনেশন দেখতেছি। মানে ডিরেক্টের ক্ষেত্রে আমরা ডেফিনেশন কি দেখছিলাম? ডিরেক্টলি ট্রেস করা যাবে। আর ইনডিরেক্টের ক্ষেত্রে আমরা ডেফিনেশন দেখছি যে এটা ডিরেক্টলি প্রোডাক্টে ট্রেস করা যায় না। তাহলে ইনডিরেক্ট ম্যাটেরিয়াল কোনগুলো? যে ম্যাটেরিয়ালগুলো ডিরেক্টলি প্রোডাক্টের ক্ষেত্রে আমরা বলতে পারবো না যে কস্টগুলো এই খরচটা, এই ম্যাটেরিয়াল খরচটা শুধুমাত্র এই প্রোডাক্টের জন্য হয়েছে, সেটা আমরা বলতে পারবো না। যখন বলতে পারবো না তখন সেই ম্যাটেরিয়াল কস্টকে আমি বলবো কি? ইনডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট। যেমন এখানে কি বলা আছে? আর ম্যাটেরিয়ালস ইউজড ইন দ্য প্রোডাকশন প্রসেস বাট হুইচ ক্যান নট বি লিঙ্কড টু এ স্পেসিফিক প্রোডাক্ট অর জব। তার মানে যেটা ডিরেক্টলি আমরা প্রোডাক্ট বা জবের ক্ষেত্রে স্পেসিফিক্যালি লিঙ্ক করতে পারবো না। They may be used in such insubstantial quantities on a pre-production basis that it is not worthwhile to track them as a direct materials. মাঝে মধ্যে কস্ট, এই ম্যাটেরিয়াল কস্টগুলো এত ইনসাবস্টেন্সিয়াল অ্যামাউন্টের হয় বা পরিমাণে হয় যে কারণে এটা আমরা ডিরেক্টলি কি করি না, আমরা ওই প্রোডাক্টের ক্ষেত্রে আমরা ডিরেক্ট কস্ট হিসেবে ট্র্যাক করি না বা ট্রেস করি না। ঠিক আছে, অথবা ট্রেস করতে পারি না। এক্সাম্পলস কি কি হতে পারে? যেমন ক্লিনিং সাপ্লাইস, ডিসপোজেবল সেফটি ইকুইপমেন্ট, ডিসপোজেবল টুলস, গ্লু, ওয়েল, ট্যাপ এন্ড গ্রিজ। এগুলো আমাদের কি হয়? এগুলো দেখেন, এগুলো কিন্তু আমরা একটা প্রোডাক্টের ক্ষেত্রে ডিরেক্টলি প্রোডাকশনের জন্য এটা আমরা ট্রেস করি না। যেমন আমাদের কতটুকু ওয়েলের প্রয়োজন হলো একটা মেশিন রান করার ক্ষেত্রে, জাস্ট মেশিনটাকে একটু অপারেট করার জন্য, সেটা আমরা আসলে ডিরেক্টলি ট্রেস করতে পারবো না। কারণ ওই মেশিন দিয়ে তো আমি অনেকগুলো প্রোডাক্ট বের করছি, অনেকগুলো প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করছি। তাহলে সেই মেশিনের জন্য যে আমি তেলটা ইউজ করলাম, সেই তেলটা একটা প্রোডাক্টের ক্ষেত্রে আমি ট্রেস করতে পারবো যে এই প্রোডাক্টের জন্য স্পেসিফিক এতটুকু তেলের প্রয়োজন হয়েছে, সেটা আমি বলতে পারবো না। সেই জন্য সেই এই এক্সাম্পলস গুলো যেগুলো দেওয়া আছে সবগুলো কিন্তু ইনডিরেক্ট ম্যাটেরিয়ালস। ওকে, কারণ এগুলো আমরা ডিরেক্টলি আলটিমেট কি করতে পারি না, একটা প্রোডাক্টের ক্ষেত্রে ট্রেস করতে পারি না যে এই ম্যাটেরিয়ালস গুলো ডিরেক্টলি এতটুকু পরিমাণে আমাদের এই প্রোডাক্টের জন্য প্রয়োজন হয়েছে, অথবা এগুলো ইনসাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট হওয়ার কারণে এগুলো আমরা ইনডিরেক্ট ম্যাটেরিয়াল হিসেবে ট্রিট করি। Direct labor, these are the cost of the labor directly used in making the product or providing a service. It can be either as basic hours or as overtime. দেখেন, যখন আমরা লেবার কস্ট করছি, লেবার কস্টের মধ্যে আমরা কি করছি যে আমরা যত ধরনের এমপ্লয়ীদেরকে পেমেন্ট করি সবই কিন্তু লেবার কস্ট। বাট কোয়েশ্চেন ইজ, এটা কি ডিরেক্ট লেবার কস্ট নাকি ইনডিরেক্ট লেবার কস্ট, সেটা কিভাবে রেকগনাইজ করব? তাহলে ডিরেক্ট লেবার কস্ট কোনগুলো হবে? সিমিলারলি টু ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট, যে একটা প্রোডাক্ট বানানোর ক্ষেত্রে স্পেসিফিক্যালি যে ম্যাটেরিয়ালগুলো ইউজ হচ্ছে শুধু সেটাই ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট। সিমিলারলি একটা প্রোডাক্ট বানানোর ক্ষেত্রে বা প্রোডাকশন করার ক্ষেত্রে ডিরেক্টলি ইনভলভ যে লেবারগুলো আছে তাদের যে স্যালারি বা আমি তাদেরকে যে বেনিফিটটা দিচ্ছি সেটা আমি কি করতে পারবো? ডিরেক্ট লেবার কস্ট হিসেবে রেকগনাইজ করতে পারবো। ওকে, দেখেন, only production line workers salaries would include a direct labor cost element, all other labor cost are indirect। তার মানে শুধুমাত্র প্রোডাকশন লাইন ওয়ার্কারদেরকে আমি যে কস্টটা ইনকার করছি তাদের জন্য শুধু সেই কস্টটাই শুধুমাত্র লেবার কস্ট এলিমেন্ট হিসেবে, ডিরেক্ট লেবার কস্ট এলিমেন্ট হিসেবে রেকগনাইজ করা যাবে। অন্য যতগুলো পেমেন্ট আমি যাদেরকে করব সব কস্টগুলাই কি হবে? সব কস্টগুলাই ইনডিরেক্ট লেবার কস্ট হিসেবে রেকগনাইজ হবে। তাহলে চলেন দেখি ইনডিরেক্ট লেবার কস্ট কি। দেখেন, ইনডিরেক্ট লেবার কস্ট describes wages paid to the workers that perform tasks that do not directly contribute to the production of goods or performance of service, such as support workers who help enable others to produce goods। তার মানে ইনডিরেক্ট লেবার কারা? যারা ডিরেক্টলি প্রোডাক্ট
প্রোডাক্টটা বানানোর জন্য জড়িত না, ঠিক আছে, ডিরেক্টলি প্রোডাক্টটা বানানোর জন্য তাদের কোনো কন্ট্রিবিউশন নাই, বাট তাদেরকে ওই ডিরেক্টলি বানানোর জন্য যারা কাজ করছে তাদেরকে হয়তো তারা সাপোর্ট ওয়ার্কার হিসেবে কাজ করছে। যেমন কি হতে পারে, সুপারভাইজার স্যালারি যে আমরা দেই, সে কিন্তু ডিরেক্টলি প্রোডাক্টটা বানায় নাই, বাট ওই যারা ওয়ার্কাররা কাজ করছে যে প্রোডাক্টটা বানানোর জন্য তাদেরকে সে কি করে, সুপারভাইজ করে। তারপরে ধরেন অন্যান্য যারা হেড অফিসের স্টাফ আছে, ফাইন্যান্স ডাইরেক্টর বা অন্য যারা এমপ্লয়ি, তারা কি করতেছে না, তারা কেউ কিন্তু ডিরেক্টলি প্রোডাকশনের এই কাজ করতেছে না, যে প্রোডাক্টটা বানানোর জন্য কাজ করতেছে না, তারা আদার্স অনেক কাজ করতেছে, তাদের নিজস্ব কোনো রোল আছে বিজনেস অর্গানাইজেশনে, তাদের রোলের জন্য তারা পে তাদেরকে করা হচ্ছে, সেই রোলের জন্য যে তারা পে পাচ্ছে সেটা কখনোই কি না, ডিরেক্ট লেবার কস্ট না, সেটা সবগুলো কি হবে, ইনডিরেক্ট লেবার কস্ট হবে। এক্সাম্পলস কি হতে পারে দেখেন, অফিস ম্যানেজার, ক্লার্ক অ্যান্ড আদার এমপ্লয়িজ, অ্যাডমিনিস্ট্রেটিভ ডাইরেক্টরস, লিগ্যাল অ্যাডভাইজার্স, cost accountants and financial accountants, quality control staff, driver or delivery van, packers and dispatch staff। এদেরকে যে আমি পেমেন্ট গুলো করতেছি, এদেরকে যে কস্ট তাদের জন্য আমাদের ইনকার্ড হচ্ছে, সেই কস্ট গুলো কি না, সেগুলো ডিরেক্ট লেবার কস্ট না, কারণ এরা কেউই কি করতেছে না, ডিরেক্টলি ফ্রন্ট লাইনে বা প্রোডাকশন ওয়ার্কার হিসেবে এসে সে কাজ করতেছে না, তারা অন্যান্য তাদের নিজস্ব রোল তারা প্লে করতেছে, ঠিক আছে। সেজন্য এই কস্ট গুলো কি হবে, সবগুলো হবে ইনডিরেক্ট লেবার কস্ট। আমরা একটা ইলিস্ট্রেশন দেখি। ক্লাসিফাই দ্য ফলোইং লেবার কস্টস অ্যাজ either ডিরেক্ট অর ইনডিরেক্ট। নিচের যে লেবার কস্টগুলো দেওয়া আছে সেখান থেকে আমাদের বের করতে হবে যে কোনটা আসলে ডিরেক্ট লেবার কস্ট আর কোনটা ইনডিরেক্ট লেবার কস্ট। এ নম্বরে বলা আছে দ্য বেসিক পে অফ ডিরেক্ট ওয়ার্কার্স, বি নম্বরে বলা আছে দ্য বেসিক পে অফ ইনডিরেক্ট ওয়ার্কার্স, সি নম্বরে বলা আছে ওভারটাইম প্রিমিয়াম। ওভারটাইম প্রিমিয়ামের ক্ষেত্রে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে ওভারটাইম প্রিমিয়াম হয় দুইটা, ওভারটাইম কস্ট যেটা সেটা দুইটা কস্ট মিলা হয়, একটা বেসিক কস্ট আর একটা ওভারটাইম প্রিমিয়াম। এখন এটা আমরা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি। সে ফর এক্সাম্পল, কেউ কোনো একটা অর্গানাইজেশনে যেখানে কাজ করে সেখান থেকে আওয়ার ভিত্তিতে পেমেন্ট করা হয়, যে তুমি যতক্ষণ কাজ করবা পার আওয়ারে তুমি 50 টাকা করে পাবা। এখন তার জন্য হয়তো ওই একদিনে 8 ঘন্টা মিনিমাম আওয়ার তার জন্য অ্যালাউয়েবল, সে কাজ করতে হবে। এখন সে 8 ঘন্টা যদি কাজ করে তাহলে সে পার আওয়ারে 50 টাকা করে হলে কত পাচ্ছে, 5/40 মানে 400 টাকা করে পাচ্ছে। এখন কোন এক পার্টিকুলার ডেতে যদি 10 ঘন্টা কাজ করে তাহলে তাকে কত টাকা পেমেন্ট করা হবে, 8 ঘন্টার জন্য সে 400 টাকা পাবে, প্লাস যেহেতু সে 2 ঘন্টা এক্সট্রা কাজ করছে এবং পার আওয়ারে যেহেতু 50 টাকা করে তার জন্য বরাদ্দ, তাহলে বাকি 2 ঘন্টার জন্য 50-50 100 টাকা সে পাবে। এটা হলো তার বেসিক পে, সে পাবে 2 ঘন্টা যেহেতু তার এক্সট্রা কাজ করছে। প্লাস যেহেতু সেটা ওভার টাইম, 8 ঘন্টা তার অ্যালাউয়েবল টাইমের বাইরে সে কাজ করছে এক্সট্রা, সেহেতু তার জন্য আরেকটা প্রিমিয়াম তাকে দেওয়া হবে, যেটাকে আমরা বলি ওভার টাইম প্রিমিয়াম। এবং সেই ওভার টাইম প্রিমিয়ামটা হইতে পারে বিভিন্ন রকমের, যেমন এক একটা অর্গানাইজেশন এক এক রকম রুলস থাকে, হতে পারে সেটা বেসিকের ইকুয়াল অথবা ডাবল অথবা হাফ অথবা 1/4 যেরকমই হোক। কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে যে ওভারটাইম কস্ট ভিতরে দুইটা কস্ট থাকে, একটা বেসিক কস্ট, একটা ওভারটাইম প্রিমিয়াম। তাহলে ওভারটাইম প্রিমিয়ামটা কি ডিরেক্ট কস্ট না ইনডিরেক্ট কস্ট? ডি নম্বরে বলা আছে বোনাস পেমেন্ট, ই নম্বরে বলা আছে সোশ্যাল ইন্স্যুরেন্স কন্ট্রিবিউশনস, এফ নম্বরে বলা আছে আইডল টাইম অফ ডিরেক্ট ওয়ার্কার্স, জি নম্বরে বলা আছে ওয়ার্ক অন ইনস্টলেশন অফ ইকুইপমেন্ট। তাহলে চলুন আমরা অ্যান্সারটা দেখি। অ্যান্সার কি দেখা যাচ্ছে যে ডিরেক্ট কস্টের মধ্যে শুধু একটা আছে, সেটা হলো এ নাম্বারটা, দ্য বেসিক অফ ডিরেক্ট ওয়ার্কার্স। এছাড়া যত কস্ট আছে সব কস্ট কি ইনডিরেক্ট লেবার কস্ট। এখানে শুধু ওভারটাইম প্রিমিয়ামের ক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে নর্মালি ওভারটাইম প্রিমিয়াম ইনডিরেক্ট কস্ট, বাট দুইটা সিচুয়েশন ওভারটাইম প্রিমিয়ামটাও ডিরেক্ট কস্ট, ডিরেক্ট লেবার কস্ট হতে পারে। সেই দুইটা সিনারিও কি হতে পারে, এখানে বলা আছে এক্সেপ্ট ইন টু পার্টিকুলার সার্কামস্টেন্সেস। নর্মালি সবসময় মনে রাখবেন ওভারটাইম প্রিমিয়াম ইনডিরেক্ট কস্ট, বাট দুইটা সিচুয়েশনে আমাদের ওভারটাইম প্রিমিয়ামটাও ডিরেক্ট কস্ট হতে পারে। এক নাম্বার হলো ইফ ওভারটাইম ইজ ওয়ার্কড অ্যাট এ স্পেসিফিক রিকোয়েস্ট অফ এ কাস্টমার টু গেট দেয়ার অর্ডার কমপ্লিটেড। এখন ওভারটাইম যেটা করা হয়েছে সেটা যদি আমরা স্পেসিফিক্যালি বুঝতে পারি যে এই একটা কাস্টমারের অর্ডারকে ফুলফিল করার জন্য আমাকে এই খরচটা করতে হয়েছে, এই আওয়ারটা আমাদের এক্সট্রা স্পেন্ড করতে হয়েছে, তাহলে ওইটাকে আমরা কি করতে পারতেছি, এই অর্ডারে কিন্তু স্পেসিফিকলি ট্রেস করতে পারতেছি, তখন সেটাকে সেই ওভারটাইমটা কি হয়ে যাবে, সেই ওভারটাইম প্রিমিয়ামটাও তখন ডিরেক্ট লেবার কস্ট হয়ে যাবে। ওকে, বেসিক পেটা তো এমনি ডিরেক্ট লেবার কস্ট হইতো, প্লাস এখন ওভারটাইম প্রিমিয়ামটাও কি করতেছি আমরা, ওভারটাইম প্রিমিয়ামটা এখন আমরা ডিরেক্ট লেবার কস্ট হিসেবে ট্রিট করব। কেন? কারণ এটা আমরা কাস্টমারের স্পেশাল রিকোয়েস্টে আমরা যেহেতু তার অর্ডারটা ফুলফিল করার জন্য আমাকে এক্সট্রা আওয়ার কাজ করাইতে হচ্ছে, ওই কাজটুকু করানোটা আমি কি করতে পারতেছি, ওই কস্টটা আমি ডিরেক্টলি এই অর্ডারে আমি ট্রেস করতে পারতেছি, অ্যালোকেট করতে পারতেছি, তখন সে ওভারটাইম প্রিমিয়ামটা হয়ে যাবে ডিরেক্ট লেবার কস্ট। আরেকটা কি আছে, ইফ ওভারটাইম ইজ ওয়ার্ক রেগুলারলি বাই দ্য প্রোডাকশন ডিপার্টমেন্ট ইন দ্য নর্মাল কোর্স অফ অপারেশন, দ্য ওভারটাইম প্রিমিয়াম পেড টু দ্য ডিরেক্ট ওয়ার্কার্স কুড বি ইনকর্পোরেটেড ইনটু দ্য অ্যাভারেজ ডিরেক্ট লেবার
আওয়ারলি রেট। আরেকটা হলো কোনো একটা অর্গানাইজেশন দেখা যাচ্ছে যে ওভারটাইমটা নর্মালি আমরা ধরে নিই যে ওভারটাইম একটা ইনসিডেন্টাল ম্যাটার, মাঝে মাঝে ওভারটাইম করা হবে, কিন্তু এটা যদি একটা রেগুলার ম্যাটারে পরিণত হয় যে আমাদের অর্গানাইজেশনের প্রতিনিয়তই কি করতে হয়, ওভারটাইম করতে হয়। এটা একটা নর্মাল অন্যান্য আওয়ার যেভাবে কাজ করি আমরা 8 ঘন্টা, এরকম এখন ওভারটাইমটা এরকম হয়ে গেছে যে প্রতিদিন 10 ঘন্টা 12 ঘন্টা আমাদের কাজ করতেই হয়। তাহলে সেই রেগুলার বেসিসে যদি কখনো ওভারটাইম করা হয়, সেই ক্ষেত্রে সেই ওভারটাইম প্রিমিয়ামটা ডিরেক্ট ওয়ার্কারদেরকে যেটা পেমেন্ট করা হচ্ছে সেটাকে কি করা যেতে পারে, সেটাকে ওভারটাইম প্রিমিয়ামটাকে ডিরেক্ট লেবার কস্ট হিসেবে ট্রিট করা যেতে পারে। বাট এটা ইনডিরেক্ট লেবার মাধ্যমে যদি আমরা কোনো কাজ করাই সেটা কিন্তু আমরা কি করতে পারবো না, ওভারটাইম প্রিমিয়ামটা তখন ডিরেক্ট লেবার কস্ট হিসেবে রেকগনাইজ করতে পারবো না। শুধুমাত্র ডিরেক্ট ওয়ার্কারদের দিয়েই যদি রেগুলার বেসিসে যদি আমাদের ওভারটাইম করাইতে হয়, তখন ওভারটাইমের জন্য যে টাকাটা আমরা তাকে পেমেন্ট করতেছি প্রিমিয়াম হিসেবে, সেটাও তখন কি হয়ে যাবে, সেটা তখন ডিরেক্ট লেবার কস্ট হয়ে যাবে। আমরা আরেকটা ইলিস্ট্রেশন দেখি। A direct labor employees wage in week 5 consists of the following। তার মানে কোন একটা পার্টিকুলার উইকে, উইক 5 এ একটা ডিরেক্ট লেবার এমপ্লয়িকে নিচের পেমেন্টগুলো করা হয়েছে। এখন আমাদের বের করতে হবে যে হোয়াট ইজ দ্য ডিরেক্ট লেবার কস্ট অফ ফর দিস এমপ্লয়ি ইন উইক 5। উইক 5 এ তার এই টোটাল কস্টের মধ্যে ডিরেক্ট লেবার কস্ট অ্যাকচুয়ালি কত হবে। এই নাম্বার বলা আছে বেসিক পে ফর নর্মাল আওয়ার্স ওয়ার্ক 36 আওয়ার্স $4 পার আওয়ার। তার মানে ও 36 ঘন্টা তার জন্য অ্যালাউ করা আছে, 34 ঘন্টা কাজ করার কারণে সে 4 টাকা করে পাইছে, টোটাল 144 টাকা। তারপরে বলা আছে পে এট দ্য বেসিক রেট ফর ওভারটাইম 6 আওয়ার্স এট $4 পার আওয়ার, এবং 6 ঘন্টা সে ওভারটাইম করছে, এবং ওভারটাইম করলে আমরা জানি দুই ধরনের পে থাকে, একটা হলো বেসিক পে, একটা হলো ওভারটাইম প্রিমিয়াম, এবং সেখানেও সে বেসিক পে পাইছে কত, 4 টাকা করে, 24 টাকা। আবার সি নাম্বার বলা আছে যে ওই যে সে ওভারটাইম করাটা, ওভারটাইম যে করছে 6 ঘন্টা, সেটা কারণে সে তো আবার কি পাবে, ওভারটাইম প্রিমিয়াম পাবে, এবং এখানে ওভারটাইম প্রিমিয়ামটা হলো নর্মাল রেটের 1/4। তাহলে 6 আওয়ার্স মাল্টিপ্লাই $4 আর মাল্টিপ্লাই হলো 1/4, মিলে কত আসতেছে, 6 টাকা। আর একটা হলো ডি নাম্বার বলা আছে সে বোনাস পেমেন্ট পাইছে, বোনাস পেমেন্ট কত, 30 টাকা। এখন টোটাল ওই 42 ঘন্টা কাজ করার কারণে 34 প্লাস 6 আওয়ার্স ওভারটাইম সে কত পাচ্ছে, 204 টাকা পাচ্ছে। এখন আমাদের বের করতে হবে 204 টাকার মধ্যে কত টাকা অ্যাকচুয়ালি ডিরেক্ট লেবার কস্ট। এটা কি 204 টাকাই হবে নাকি আরো কম হবে? তো এখানে অপশন আমাকে দেওয়া আছে যে অপশন এতে বলা আছে 144, যেখানে শুধুমাত্র কনসিডার করা হয়েছে বেসিক পে ফর নর্মাল আওয়ার্স ওয়ার্ক 36 আওয়ার্স এট $4 পার আওয়ার। এটা করলে কত আসে, 144 আসে। শুধুমাত্র সে এই কস্টটাকে এখানে কনসিডার করছে। বি নাম্বার অপশনে সে কনসিডার করছে যে বেসিক পে 36 আওয়ার্সের জন্য যেটা পেমেন্ট করছি, এবং বেসিক পে যেটা আমরা 6 আওয়ার্সের জন্য পেমেন্ট করছি, যেটা ওভারটাইমের বেসিক পে, সেইটা মিলায় কত আসে, 144 প্লাস 24 মানে 168। সি নাম্বারে সে কনসিডার করছে 168 প্লাস সে বোনাস পেমেন্টটাও সাথে কনসিডার করছে। ডি নাম্বার অপশনে টোটাল সবগুলো কস্টই সে কনসিডার করছে। তাহলে আমাদের অপশন কি হওয়া উচিত, আমাদের অপশন কি হওয়া উচিত বলেন? এর আগের যে ইলিস্ট্রেশনটা ছিল সেখানে আমরা দেখছি অলরেডি যে শুধুমাত্র ডিরেক্ট এমপ্লয়ীদেরকে যে বেসিক পেটা করা হয়, শুধুমাত্র সেই বেসিক পেটে কি ডিরেক্ট লেবার কস্ট। তাহলে এই ক্ষেত্রে ডিরেক্ট এমপ্লয়ীকে কোন দুইটা বেসিক পে পেমেন্ট করা হচ্ছে, একটা হলো বেসিক পে ফর নর্মাল আওয়ার যে 36 আওয়ার্স কাজ করছে সেটার জন্য সে 144 পাচ্ছে, প্লাস সে ওভারটাইম করছে যেখানে সে একটা বেসিক পে পাচ্ছে, তো সেটা পাচ্ছে কত, 24 টাকা। তাহলে 24 প্লাস 144 সমান কত হয়, 168। তাহলে অ্যান্সার হবে কি, ডিরেক্ট লেবার কস্ট হবে 168। ওভারটাইম প্রিমিয়াম যেহেতু ওই দুইটা কন্ডিশন ফুলফিল করতেছে না, যে কাস্টমার স্পেশাল রিকোয়েস্ট অথবা রেগুলার বেসিস ওভারটাইম হয়, সেক্ষেত্রে এরকম কোনো ঘটনা এখানে লেখা নাই, সেজন্য এই ওভারটাইম প্রিমিয়ামটা কি, ইনডিরেক্ট লেবার কস্ট। ওকে, আর বোনাস পেমেন্ট তো অলওয়েজ ইনডিরেক্ট লেবার কস্ট। তাহলে অপশন হবে কি, অ্যান্সার হবে বি। কম্বিনেশন অফ ন্যাচারাল এলিমেন্টের আন্ডারে আমরা অলরেডি ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ইনডিরেক্ট ম্যাটেরিয়াল, ইনডিরেক্ট লেবার সম্পর্কে অলরেডি ডিসকাস করে ফেলছি। এখন তাহলে আমাদের বাকি আছে কোনটা, আমাদের বাকি আছে এক্সপেন্স। তাহলে এক্সপেন্সও দুই ধরনের হতে পারে, একটা ডিরেক্ট এক্সপেন্স, একটা হলো ইনডিরেক্ট এক্সপেন্স। ডিরেক্ট এক্সপেন্স কোনটা হবে, সাম এক্সপেন্সেস আর ডিরেক্টলি অ্যাসোসিয়েটেড উইথ মেকিং ইউনিটস অফ প্রোডাকশন অর প্রোভাইডিং এ সার্ভিস। তার মানে কোনো একটা প্রোডাকশন করার ক্ষেত্রে, কোনো একটা ইউনিট বানানোর জন্য বা কোনো একটা সার্ভিস প্রোভাইড করার ক্ষেত্রে আমাদের ডিরেক্ট ম্যাটেরিয়াল এবং ডিরেক্ট লেবার ছাড়া যদি অন্য কোনো এক্সপেন্স ইনকার্ড হয় যেটা ডিরেক্টলি ওই ইউনিটে অ্যাসোসিয়েট করা যাচ্ছে বা ট্রেস করা যাচ্ছে, অ্যালোকেট করা যাচ্ছে, তখন সেই এক্সপেন্সটাকে আমরা কি বলবো, ডিরেক্ট এক্সপেন্স। এরকম কি কি হইতে পারে, এক্সাম্পলস, দ্য হায়ার অফ টুলস অর ইকুইপমেন্ট ফর পার্টিকুলার জব। কোনো একটা জব কমপ্লিট করার জন্য, জব বলতে কোনো একটা পার্টিকুলার প্রোডাকশন ইউনিটের প্রোডাকশন করার জন্য আমাকে যদি কোনো একটা ইকুইপমেন্ট বা টুলস হায়ার করে নিয়ে আসতে হয়, তাহলে ওই হায়ার করাটা আমি স্পেসিফিক্যালি জানি
এটা কেন আমি হায়ার করছি এই জন্যই যাতে আমি এই প্রোডাক্টটা বানাইতে পারি বা সার্ভিসটা দিতে পারি। তাহলে একটা পার্টিকুলার সার্ভিসের ক্ষেত্রে আমি জানি যে এই ইকুইপমেন্ট আমার প্রয়োজন, এই কারণে আমি এটা হায়ার করে নিয়ে আসছি। তাহলে আমি ওই স্পেসিফিক সার্ভিস বা ইউনিটে আমি এটা কি করতে পারতেছি, অ্যালোকেট করতে পারতেছি, সেজন্য এই কস্টটা কি হয়ে যাবে, ডিরেক্ট এক্সপেন্স হয়ে যাবে। তারপর আর কি হতে পারে, দ্য কমিশন অ্যান্ড পেরোল ট্যাক্সেস রিলেটেড টু সেলস অফ গুডস অর সার্ভিসেস, franchise and royalty fees related to the sales of goods and services, maintenance cost of tools, fixtures, and so on, transit of goods from the supplier. ওকে, তাহলে আর ইনডিরেক্ট এক্সপেন্স তাহলে কোনটা হবে, all other expenses other than indirect materials and indirect labor। তার মানে ইনডিরেক্ট ম্যাটেরিয়াল এবং ইনডিরেক্ট লেবার ছাড়া যদি অন্য আরো কোনো এক্সপেন্স ইনকার্ড হয় যেটা আসলে ডিরেক্টলি প্রোডাকশন বা সার্ভিসের ক্ষেত্রে আমরা কি করতে পারি না, অ্যালোকেট করতে পারি না, সেই এক্সপেন্সগুলোকে আমরা কি বলবো, ইনডিরেক্ট এক্সপেন্স বলবো। Examples কি হতে পারে, rates and insurance of a factory, depreciation, fuel, power, maintenance of plant, machinery and buildings, marketing and advertising, transit of goods to a customer। এর একটু মনে রাখবেন যে ডিরেক্ট এক্সপেন্স যখন হচ্ছে সেক্ষেত্রে বলছি আমরা ট্রানজিট অফ গুডস ফ্রম সাপ্লায়ার, আমরা সাপ্লায়ার থেকে যদি আমার কাছে আমি নিয়ে আসতে হয়, সেটা নিয়ে আসার জন্য যে খরচটা সেটাকে আমরা বলতেছি হলো ডিরেক্ট এক্সপেন্স। বাট যখন আমার কাছে প্রোডাকশন হয়ে গেছে, অলরেডি ফিনিশ হয়ে গেছে, এটা যখন আমি কাস্টমার কাছে ডেলিভারি করে দিচ্ছি, সেই ডেলিভারি কস্টটা আমাদের কি হয়ে যাচ্ছে, সেটা হয়ে যাচ্ছে ইনডিরেক্ট এক্সপেন্স। ওকে, এখানে একটা ডায়াগ্রাম দেখানো হয়েছে যে ম্যাটেরিয়ালস আমাদের কি হতে পারে, ডিরেক্ট ম্যাটেরিয়ালস হতে পারে, ইনডিরেক্ট ম্যাটেরিয়ালস হতে পারে, লেবার কি হতে পারে, ডিরেক্ট লেবার হতে পারে, ইনডিরেক্ট লেবার হতে পারে, এক্সপেন্স হতে পারে ডিরেক্ট এক্সপেন্স এন্ড ইনডিরেক্ট এক্সপেন্স। সব ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার এন্ড ডিরেক্ট এক্সপেন্স এটা মিলে হয় প্রাইম কস্ট, এন্ড সব ইনডিরেক্ট ম্যাটেরিয়াল, ইনডিরেক্ট লেবার এন্ড ইনডিরেক্ট এক্সপেন্স এটা মিলে হয় আমাদের ওভারহেড। আর প্রাইম কস্ট প্লাস ওভারহেড এটা মিলে হয় আমাদের টোটাল কস্ট। ঠিক আছে, আর ওভারহেডকে আবার দুই ভাগে ভাগ করা যায়, সেটা হলো প্রোডাকশন ওভারহেড, এটা হলো নন প্রোডাকশন ওভারহেড। এটা নিয়ে আমরা পরবর্তীতে ডিসকাস করব।